হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 6 এর হিস্ট্রি চ্যাপ্টার 2 ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি, কিছুটা অংশ আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি প্রথম অধ্যায়টাও আলোচনা করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট অন করে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর আগের ভিডিওতে আমি 20 পেজের ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক, এর আগে পর্যন্ত মানে এই পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি এই 2.2 থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা জেনেছি যে এপ কাদের বলা হতো, তারপর পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, এবং তারা কোন সময় কি হাতিয়ার তৈরি করেছিল, এই সমস্ত কিছু আমি আগের অংশে আলোচনা করে দিয়েছি। আজকে দেখো, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, হাতিয়ার ও জীবনযাপনের নানা দিক, এখান থেকে শুরু করব। আফ্রিকা, চীন ও জাভায় খুব পুরনো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে তত পুরনো মানুষের নজির নেই। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। আদিম মানুষের হাড়গোড়ের অল্প নমুনাই উপমহাদেশে পাওয়া যায়, বরং তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে। সেগুলো থেকেই উপমহাদেশে আদিম মানুষের কথা জানতে পারা যায়। তাহলে আফ্রিকা, চীন, জাভায় খুব পুরনো মানুষের কঙ্কাল এবং হাড়গোড়ের খোঁজ পাওয়া গিয়েছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশে এত পুরনো মানুষের খোঁজ নেই বা নজির পাওয়া যায়নি। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। তাহলে এই যে আফ্রিকা, চীন, জাভায় অনেক পুরনো মানুষের কঙ্কাল হাড়গোড় পাওয়া গিয়েছিল, কিন্তু যে ভারতীয় উপমহাদেশে এত পুরনো মানুষদের নজির ছিল না। মনে করা হয় যে তারা আফ্রিকা থেকে একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। আদিম মানুষের হাড়গোড়ের কিছু স্বল্প নমুনা এই উপমহাদেশে পাওয়া যায়, আর তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলেও দেখতে পাওয়া গেছে। সেগুলো থেকেই উপমহাদেশে আদিম মানুষের কথা আমরা জেনেছি বা জানতে পেরেছি। এরপর দেখো, উপমহাদেশে পুরনো পাথরের যুগ। ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। তাছাড়া পাকিস্তানের পটোয়ার মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। ওই হাতিয়ারগুলি বেশিরভাগই হাত কুঠার ও চপার জাতীয়। হাতিয়ারগুলি বেশিরভাগ ছিল ভারী নুড়ি পাথরের তৈরি। তাহলে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, 1 মার্কসের প্রশ্ন হিসাবে আসতে পারে। আর কোথায় দেখতে পাওয়া গেছে? পাকিস্তানের পটোয়ার মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলে এই পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। এই হাতিয়ারগুলি বেশিরভাগ ছিল হাত কুঠার বা চপার জাতীয়। চপার তোমরা দেখেছো। হাতিয়ারগুলি বেশিরভাগই নুড়ি পাথর দিয়ে তৈরি ছিল। হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। কর্ণাটকের হুন্সগি উপত্যকা, রাজস্থানের দিরওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে তার প্রমাণ রয়েছে। এইসব প্রত্নকেন্দ্রগুলিতে নানান রকম পাথরের হাতিয়ার পাওয়া গেছে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। তাহলে হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ উপমহাদেশের বিভিন্ন এলাকায় পাওয়া যায় বা ছড়িয়ে পড়েছিল। কর্ণাটকের হুন্সকি উপত্যকা, এইটা তোমরা আন্ডারলাইন করে নাও। কোথায় কোথায় প্রমাণ পাওয়া গেছে? কর্ণাটকের হুন্সকি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা আর মহারাষ্ট্রের নেভাসাতে হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষের প্রমাণ পাওয়া গেছে। এটাও আন্ডারলাইন করে নাও। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরেরও বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। ভারী নিরেট পাথরের হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করত। নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারত না, পশুপালনও তাদের। এর পরের পেজে চলে আসো। জানা ছিল না, শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো। ফলে নানান জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা, তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটত। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের।
দল বেঁধে তারা পশু শিকার করত, মিলেমিশে খাবার ভাগ করে খেত। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া, গাছের ছাল পরত। আদিম মানুষ তখনও পোশাক তৈরি করতে শেখেনি। উপমহাদেশের কয়েকটি অংশে তেমন পুরনো গুহা বসতির নজির রয়েছে, যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। তাহলে সেই সময় তারা ভারী হাত কুঠার ব্যবহার করে নিজেদের খাবার জোগাড় করত এবং পশুপালন কিন্তু তাদের জানা ছিল না। শিকার করে আর ফলমূল জোগাড় করেই তারা খাবার জোগাড় করতো এবং তাদের পেট ভরাতো। এইভাবে নানান জায়গায় ঘুরে ঘুরে তাদের সেই সময় দিন কাটতো। তখন তারা একটি অঞ্চলে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেনি। কিছু সময় থাকার জন্য তারা কোনো প্রাকৃতিক গুহায় বেছে নিত, তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন আর কষ্টের। তারা দল বেঁধে পশু শিকার করত আর মিলেমিশে খাবার ভাগ করে খেত। আর প্রচণ্ড যখন ঠান্ডা পড়তো তখন তারা নিজেদেরকে বাঁচাতে পশুর চামড়া, এটা আন্ডারলাইন করা, প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া আর গাছের ছাল পরতো। আদিম মানুষ কিন্তু তখনও পোশাক তৈরি করতে শেখেনি। উপমহাদেশের কয়েকটি অংশে তেমন পুরনো গুহা বসতির নজির রয়েছে, যেমন দেখো উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও, কর্ণাটকের কুর্নুল আর মধ্যপ্রদেশের ভীমবেটকা। এটা তোমরা আন্ডারলাইন করে নাও। এবার দেখো ভীমবেটকা কি। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই ভীমবেটকা কোথায় অবস্থিত দেখো, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে ভীমবেটকা অবস্থিত। এই 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরনো পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবিও দেখতে পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানান রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়াও দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারোর মুখে মুখোশ, হাত পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। এই গুহাতেই বেশি পুরনো পাথরের যুগে আদিম মানুষেরা থাকতো। সেই সময় তারা নানান রকম ছবিও আঁকতো, পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখতে পাওয়া গেছে। আর তারা দল বেঁধে একসাথে শিকার করছে অথবা একা শিকার করছে, এই ধরনের ছবি তার দেখতে পাওয়া গেছে। কারো কারো মুখে আবার মুখোশও ছিল, আবার হাতে পায়ে গয়নাও ছিল। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরের ছবিও দেখতে পাওয়া গেছে। আর এইসব ছবিগুলোতে সবুজ তারপর হলুদ রং ব্যবহার হয়, আর বেশিরভাগ সময় দেখা যায় সাদা এবং লাল রং। এর পরের পেজে চলে আসো। পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি খুব ধীরে ধীরে বদলে যাচ্ছিল। হাতিয়ারগুলি আস্তে আস্তে হালকা, ছোট ও ধারালো হয়ে উঠছিল। একটা বড় পাথরের গায়ে আঘাত করে তার কোণচে অংশগুলো বার করা হতো। সেই হালকা ও ছোট কোণাচে অংশগুলো হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পাথরের হাতিয়ার বানানোর কৌশলের এই তফাৎ দিয়েই পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়। পুরনো পাথরের যুগের এই মাঝের পর্বে ছুরি ছিল একটি প্রধান হাতিয়ার। পুরনো পাথরের যুগের শেষ পর্ব পর্যন্ত এই ছুরির ব্যবহার করা হতো। তাহলে এই যে পাথরের তৈরি হাতিয়ারের যে পদ্ধতি, সেটা ধীরে ধীরে তার বদল হচ্ছিল। হাতিয়ারগুলি কীরকম হচ্ছিল, আস্তে আস্তে হালকা, ছোট আর মাঝারি ধারালো হয়ে উঠছিল। একটা বড় পাথরের গায়ে আঘাত করে তার কোণাচে অংশগুলো বার করা হতো এবং সেই হালকা ও ছোট কোণাচে অংশগুলো হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পাথরের হাতিয়ার বানানোর কৌশলের এই তফাৎ দিয়েই পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়েছে। তাহলে এই পাথরের হাতিয়ার বানানোর কৌশলের এই যে পার্থক্যটা, মানে এক একটা যুগে এক এক রকম হাতিয়ার বানানো হয়েছে, এই হাতিয়ার বানানোর কৌশলের জন্যই বিভিন্ন পর্বকে আলাদা করা হয়েছে। পুরনো পাথরের যুগের মাঝখানে এই ছুরি হচ্ছে একটি প্রধান হাতিয়ার ছিল। পুরনো পাথরের যুগের শেষ পর্ব পর্যন্ত কিন্তু এই ছুরির ব্যবহার দেখতে পাওয়া যায়। এরপর দেখো উপমহাদেশে মাঝের পাথরের যুগ। এরপর মাঝের পাথরের যুগে আরও উন্নত হাতিয়ার বানানো হতে থাকে। এই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গেছিল।
তাই সেগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশের আবহাওয়া গরম হতে শুরু করে, ফলে আগের থেকে গরম আবহাওয়া মানুষের থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিল। মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো, তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হতো। উত্তরপ্রদেশের মহাদাহা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। তাহলে আমরা পুরনো পাথরের যুগ পড়লাম। এরপর মাঝের পাথরের যুগে হাতিয়ার আরও উন্নত তৈরি হতে থাকলো এবং এই সময় ছুরিগুলো, পুরনো পাথরের যুগে ছুরির ব্যবহার দেখেছি এবং এই ছুরি কিন্তু আগের থেকে অনেক বেশি ধারালো আর ছোট হয়ে গিয়েছিল, সেটা মাঝের পাথরের যুগে, এবং সেইগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলা হতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ উপমহাদেশে আবহাওয়া গরম হতে শুরু করে এবং এই গরম হাওয়া মানুষের থাকার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করেছিল। আর এই সময় মাঝের পাথরের যুগে হাতিয়ারগুলো গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো, এর ফলে হাতিয়ারগুলো ধরতে সুবিধা হতো। আর উত্তরপ্রদেশের মহাদাহা, মধ্যপ্রদেশের আদমগড় এই অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। উত্তরপ্রদেশের সরাইনগর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। তাছাড়া হাড়ের তৈরি তীরের ফলাও দেখা গেছে। বিভিন্ন রকম বন্য পশুর হাড় সেখানে রয়েছে। পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহার করা হতো। ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি। তাহলে উত্তরপ্রদেশের সরাইনগর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? এখানে তীরের ফলাও দেখতে পাওয়া গেছে এবং বিভিন্ন বন্য পশুর হাড়ও সেখানে রয়েছে। আর পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহার করা হতো। ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় কিন্তু এখানে দেখতে পাওয়া যায়নি। তার থেকে মনে হয়, এর পরের পেজে চলে আসো। আদিম মানুষ তখনও শিকারী ছিল। সরাইনগর রাইতে জাতার মতো যন্ত্র দেখতে পাওয়া গেছে। শস্যদানা গুঁড়ো করতে ওই জাতা ব্যবহার করা হতো। তবে সরাইনগর রাইয়ের মানুষ বন্যের শস্য এনে জাতায় পিষে নিত। তারা কিন্তু খাদ্যশস্য উৎপাদন করতে পারত না। ওই প্রত্নক্ষেত্রে আদিম মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে। মহাদহাতে সমাধি পাওয়া গেছে। সেখানের কঙ্কালগুলি থেকে জানা যায় কম বয়সেই সেই মানুষগুলি মারা গিয়েছিল। তাহলে কোনো ভেড়া বা ছাগল জাতীয় পশুর হাড় পাওয়া যায়নি। এখান থেকেই মনে করা হয় যে তখনও তারা শিকারী ছিল। আর এই সময় জাতার মতো যন্ত্র দেখতে পাওয়া গেছে এবং শস্যদানা গুঁড়ো করতে এই জাতা ব্যবহার করা হতো। এই লাইনটাও তোমরা আন্ডারলাইন করে নাও। সরাইনগর রাইয়ের মানুষ বন্যের শস্য এনে জাতায় পিষে নিত, কিন্তু খাদ্যশস্য উৎপাদন করতে পারত না। তারা জাতায় শস্যদানা পিষত কিন্তু খাবার উৎপাদন করতে পারত না। এই সময় এই প্রত্নক্ষেত্রে আদিম মানুষের সমাধির কঙ্কালও পাওয়া গেছে। মহাদহাতে সমাধিও পাওয়া গেছে। সেখানের কঙ্কালগুলি থেকে জানা যায় কম বয়সেই সেই মানুষগুলি মারা গিয়েছিল। নর্মদা উপত্যকার আদমগড়ে 8,000 বছর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হাড়ও রয়েছে। গবাদি পশু ও কুকুরের হাড়ে আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ তাদের মারা হয়নি। এর থেকে মনে হয় আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল, তবে তারাও শিকার করেই খাবার জোগাড় করত। পশুপালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি, ফলে সেগুলো রাখার জন্য দরকার হতো পাত্র। হয়তো ঝুড়ির মতো কিছুতে মাটি ঢেলে হাত দিয়ে লেপে মাটির পাত্রগুলি বানানো হতো। কুমোরের চাকার ব্যবহার তখনও শুরু হয়নি। তাহলে এই সময় নর্মদা উপত্যকার আদমগড়ে 8,000 বছরেরও পুরনো পশুর হাড় পাওয়া গেছে। এইটা তোমরা আন্ডারলাইন করে নাও। এই সময় কিছু গবাদি পশুর কুকুরের হাড়ও দেখতে পাওয়া গেছে, কিন্তু কোনো হাড়ে আঘাতের চিহ্ন নেই। এর থেকে মনে করা হয় যে তাদেরকে মেরে ফেলা হয়নি। এবং আরও মনে করা হয় যে তখনকার মানুষ, মানে আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল, কিন্তু তখনও তারা শিকার করেই খাবার জোগাড় করতো। এছাড়া পশুপালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি, এবং সেগুলো বেশি পরিমাণে পাওয়ার জন্য একটা পাত্রের প্রয়োজন হতো, এবং মনে করা হতো যে ঝুড়ির মতো কিছুতে মাটি ঢেলে হাত দিয়ে লেপে মাটির এই পাত্রগুলি তৈরি করা হতো। কুমোরের চাকার ব্যবহার তখনও তৈরি হয়নি। তাহলে উপমহাদেশের মাঝের পাথরের যুগ আলোচনা করলাম। এরপর দেখো উপমহাদেশের নতুন পাথরের যুগ।
আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিন থেকেই নতুন ছিল। পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকমের পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়, পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও একসময় ব্যবহার করা হতো। এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে, ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত। তাহলে আদিম মানুষের ইতিহাসে এই নতুন পাথরের যুগ অনেক দিন থেকেই নতুন ছিল। আর এই সময় পাথরের হাতিয়ার বানানোর কৌশলও অনেক উন্নত হয়েছিল। তাহলে মাঝের পাথরের থেকে নতুন পাথরের যুগে হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল এবং তারা নানান রকমের পাথরের হাতিয়ার তৈরি করত এবং পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এই সময় ব্যবহার করা হতো। এই সময় কিন্তু আদিম মানুষ কৃষিকাজ শেখে, ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে শুরু করে। নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত। মেয়েরা বাচ্চাদের এর পরের পেজে চলে আসো। দেখাশোনা করতো, ফলমূল জোগাড় করতো। এইভাবে একসময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুরু হলো খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতে পারলো তারা। শিখলো কৃষিকাজ। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে মানুষ। চাষের সঙ্গে সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষবাস কথাটাও আজও ব্যবহার করা হয়। তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, শিকারের মতো তা অনিশ্চিত নয়। ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। চাষ করার ফলে পশুপালনও সহজ হয়ে গেল। অঢেল খড় ও বিচালি গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল। তাহলে সেই সময় মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো, ফলমূল জোগাড় করতো এবং বিভিন্ন গাছপালা দেখতে দেখতে বুঝতে পারলো যে কিভাবে বীজ থেকে চারা গাছ হয় এবং চারা গাছ থেকে বড় গাছ হয়। তখন খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতেও তারা শুরু করলো বা শিখলো এবং এই সময় থেকেই কৃষিকাজ শুরু হলো। তাহলে নতুন পাথরের যুগে কৃষিকাজ শুরু হলো এবং এই কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলেই তারা স্থায়ীভাবে বসতি গড়ে তুললো এবং চাষের সঙ্গে সঙ্গে বাস বা থাকাও শুরু হলো। একসঙ্গে চাষ আর বাস দুটো কথা একসাথে ব্যবহার হলো, মানে তারা যেখানে চাষবাস করতো সেই অঞ্চলে বসতি স্থাপন করলো। এর ফলে তারা এই যাযাবর হয়ে ঘুরে বেড়ানো বন্ধ করলো এবং কৃষিকাজ শুরু হওয়ার ফলে তাদের খাদ্য উৎপাদনও নিশ্চিত হয়ে গেল এবং শিকারের মতো সেটা অনিশ্চিত ছিল না যে একদিন শিকার করতে পারলো যে পরের দিন পারলো না, সেরকম নয়। কৃষিকাজের ফলে তাদের খাদ্য উৎপাদন অনেক গুণ বেড়ে গেল। চাষ করার ফলে পশুপালনও সহজ হয়ে গেল, খড় বিচালি এগুলো অঢেল পাওয়া গেল। এর ফলে গবাদি পশুর সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। শিকার ও পশুপালন করে যা পাওয়া যেত তা গোষ্ঠীর সবাই ভাগ করে নিত, তাই সেই সমাজে ভেদাভেদ বিশেষ ছিল না। তুলনায় কৃষি সমাজ অনেক বেশি জটিল। সেই সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না। পাশাপাশি কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত, তাই সবাইকে নিজেদের পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না। ফলে কৃষির বদলে অনেকেই কারিগর বা অন্যান্য কাজ করতে থাকে। চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হতো। পাথর ও কাঠ দিয়ে সেগুলো বানাতো কারিগরেরা। ফলে ক্রমশ আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা যায়। তাহলে শিকার ও পশুপালন করে যা পেত তা গোষ্ঠীর সবাই তখন ভাগ করে নিত এবং সেই সময় ভেদাভেদ ছিল না। আর এই সময় কৃষি সমাজ কিন্তু একটু জটিল ছিল। জমি ও ফসলের সমান ভাগাভাগি কিন্তু ছিল না, আর পাশাপাশি কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত, তাই সবাইকে নিজেদের পেট ভরানোর জন্য নিজেদের চাষবাস করতে হতো না এবং কৃষির বদলে তখন অনেকেই কারিগর বা অন্যান্য কাজ করতে থাকে, কারণ চাষবাসের জন্য বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয়ে পড়তো। আর পাথর ও কাঠ দিয়ে সেই সব যন্ত্রপাতিগুলো বানাতো কারিগরেরা। এর ফলে ধীরে ধীরে আদিম মানুষের সমাজ জটিল ও উন্নত সমাজ ব্যবস্থায় পরিণত হলো। এবারে ভেবে দেখো, মানুষের চেয়ে অনেক প্রাণীর শক্তি অনেক বেশি, অথচ সেই শক্তিশালী প্রাণীরা অনেকেই একসময় হারিয়ে গেছে। তোমরা তো ডাইনোসরের কথা জেনেছো, কিন্তু মানুষ আজও টিকে আছে। অন্যান্য প্রাণীদের থেকে মানুষ উন্নতিও করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই টিকে থাকা ও উন্নতি করা সম্ভব হলো কিভাবে?
তার জন্য অনেকটা দায়ী মানুষের সংস্কৃতি। সংস্কৃতি বলতে এমনিতে নাচ, গান, পোশাক, শিল্প সাহিত্যকে বোঝায়। তাহলে মানুষের চেয়ে কিন্তু অনেক প্রাণীর শক্তি বেশি ছিল। কিন্তু দেখো এই শক্তিশালী প্রাণীরা একসময় হারিয়ে গেছে। অনেক প্রাণীই আছে যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। যেমন ডাইনোসরের কথাই ধরা যায়। ডাইনোসর কিন্তু আগে ছিল এবং শক্তিশালী ছিল। কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু মানুষ আজও টিকে রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে মানুষ সমাজের সাথে খাপ খাইয়ে টিকে থাকলো, উন্নতি করলো, সেই টিকে থাকা এবং উন্নতি করা কিভাবে সম্ভব হলো? মানুষের এই সংস্কৃতির দ্বারা সম্ভব হলো। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? যেমন ধরো নাচ, গান, পোশাক, শিল্প, সাহিত্য। কিন্তু সংস্কৃতি কথাটার পরের পেজে চলে আসো। আর একটি দিক রয়েছে, খাওয়া, ঘুম এসব মানুষের শরীরের দরকার হয়। তার বাইরে নানান কাজকর্ম করে মানুষ। সেই সব কাজকর্ম কিন্তু মানুষের সংস্কৃতির অংশ। তাহলে এই যে শুধু নাচ, গান, পোশাক, শিল্প, সাহিত্যকে বোঝায় না। সংস্কৃতি বলতে খাওয়া, ঘুম এসব মানুষের শরীরে দরকার হয় এবং এর বাইরেও বিভিন্ন কাজকর্ম মানুষ করে থাকে। এই সব কাজকর্ম মানুষের সংস্কৃতির অংশ। সেভাবে বললে আদিম মানুষেরও সংস্কৃতি ছিল। পাথরের ভোঁতা হাতিয়ার বানানো সে সংস্কৃতির মধ্যেই পড়ে। সংস্কৃতির জন্যে যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে। শীত, বর্ষা ও গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে মানুষ। প্রকৃতি ও পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে মানুষ। সেই ব্যবহার করার পদ্ধতিগুলো মানুষের সংস্কৃতির ভেতরে পড়ে। বলা যেতে পারে সবসময় সব সমাজেরই কোনো না কোনো সংস্কৃতি ছিল। তাহলে এই যে আদিম মানুষের একটা সংস্কৃতি ছিল, তারা হাতিয়ার বানাতে শিখেছিল। ভোঁতা পাথরের হাতিয়ার তারা তৈরি করেছিল এবং সেখান থেকে ধারালো অস্ত্র তৈরি করেছিল। এই সমস্ত কিছুই কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে। সংস্কৃতির জন্যই কিন্তু তারা নিজেদেরকে পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে। শীত, গ্রীষ্ম, বর্ষার সমস্ত অবস্থাতেই তারা টিকে থাকতে পেরেছে। পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পেরেছে। প্রকৃতি ও পরিবেশকে নিজেদের মতো তারা ব্যবহার করতে শিখেছে বা পেরেছে এবং সেই পদ্ধতিগুলো মানুষের কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ে এবং প্রত্যেকটা সমাজেই কিন্তু কোনো না কোনো সংস্কৃতি আছে। যেমন ধরো একসময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল, অনেক পশু পাখির মতো মানুষেরও সেই ঠান্ডায় কষ্ট হতো। একসময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের ছাল গায়ে জড়াতে শুরু করলো, কখনো বা মরা পশুর চামড়াও পরতো। এই যে ঠান্ডা থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষ, সেটাই সংস্কৃতির অংশ। তাহলে পশু পাখির মতো মানুষ হতো, পৃথিবীতে থাকতো আদিম যুগের মানুষ। তখন তো কিছু তৈরি করতে শেখেনি বা কিছু আবিষ্কার হয়নি। তখন পৃথিবীতে খুব ঠান্ডা ছিল এবং অনেক পশু পাখির মতো মানুষেরও সেই সময় ঠান্ডা কষ্ট হতো। তখন সেই ঠান্ডা থেকে বাঁচার তারা উপায় বা কৌশল বার করেছিল। তারা গাছের ছাল গায়ে জড়াতো অথবা মরা পশুর চামড়াও পরতো এবং সেই ঠান্ডা থেকে বাঁচতে এই যে ছাল বা চামড়া দিয়ে গা ঢাকার একটা উপায় বার করলো। এটা একটা সংস্কৃতির অংশ। তবে সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল। তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানান বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায়। আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো। তবে এই সংস্কৃতি থেকে সভ্যতা কিন্তু আলাদা ছিল। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ীভাবে বসতি দেখা গেল এবং ধীরে ধীরে সভ্যতার নানান বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায় এবং আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে ধীরে ধীরে যেতে থাকলো। তাহলে মানুষ ধীরে ধীরে উন্নত হলো, ধীরে ধীরে বিভিন্ন সভ্যতার বৈশিষ্ট্য তাদের জীবনযাত্রায় ফুটে উঠলো। এইভাবে তারা উন্নত সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকলো। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। আমার পড়ানো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি এই অধ্যায়টা পুরোটা আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। আজকে আমি এখানেই শেষ করছি। পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।